কারণ যত দিন যাচ্ছে আপনাদের মনে থাকবে 22 তারিখ, আর আজকে 22 তারিখে এপ্রিল মাসে এই জঙ্গি হামলা হয় এবং দেখতে দেখতে কিন্তু 8-9টা দিন কেটে গেছে, 9 দিন কেটে গেছে। এবং এর মধ্যে যে লেটেস্ট আপডেটগুলো হচ্ছে এবং তদন্ত এগোচ্ছে, আপনারা জানেন যে এই বৈশরণ ঘাটিতে যে জঙ্গি হামলা হয়েছিল তার আপডেটগুলো আসছে সামনে এবং তদন্ত করে তার নানান রকম ইস্যুগুলো সামনে চলে আসছে এখন। এবং যারা আক্রান্ত হয়েছিলেন সেদিন ঘটনাস্থলে ছিলেন এবং যারা 2-1 দিন আগে গিয়েছিলেন বৈশরণ ভ্যালিতে, তারা তাদের মেমোরি রিকল করে এমন এমন কথা বলছেন যেগুলোতে চমকে যাওয়ার মতো। এবং এনআইএ তদন্তও একাধিক তথ্য সামনে আসছে যে তথ্যগুলোও চমকে দেওয়ার মতো। অর্থাৎ একদিকে যেরকম আমরা এনআইএ ইনভেস্টিগেশন রিপোর্ট পাচ্ছি, আর অন্যদিকে আমরা যাদের ওই ভয়াবহ দিন যাদের অভিজ্ঞতা হয়েছিল তারা তাদের মেমোরি রিকল করে অনেক পুরনো তথ্য তারা কিন্তু মনে করতে পারছেন, যেগুলোর সঙ্গে জঙ্গিদের অস্তিত্ব, তাদের অবস্থান, তাদের গতিবিধি, তার একটা সঠিক একটা রেখাচিত্র তৈরি করা যাচ্ছে, একটা প্রপার ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 22 তারিখে ঘটনা ঘটলো, আজকে 1 তারিখ মে, এখনো পর্যন্ত একজন জঙ্গিকেও জীবিত বা মৃত অবস্থায় ধরা সম্ভব হয়নি। একাধিক জায়গায় সিজ ফায়ার উল্লঙ্ঘন করে ভারত এবং পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছে। কিন্তু এর মধ্যেই চমকে দেওয়ার মতো একটা তথ্য আসছে আজকেই, কিছুক্ষণ আগে আমি যখন অনুষ্ঠানে বসছি তার আগে এনআইএ একটা রিপোর্টে বলছে যে এই 4 জঙ্গি বা যারা জঙ্গি ছিল তারা কিন্তু এখনো পেহেলগাঁওয়ের জঙ্গল থেকে বেরোয়নি। জাস্ট কিছুক্ষণ আগে রিপোর্ট, লেটেস্ট আপডেট দেখুন। এক এক করে কি আসছে তদন্তে আমরা দেখাই। 4 জন নয়, এনআইএ বলছে 6 জন ছিল। এক এক করে দেখাই। দেখুন এনআইএ তদন্তে গত কয়েকদিনে কি কি উঠে এসছে। জঙ্গিদের সহায়তার জন্য একটি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল, যারা কাশ্মীরি লোক, ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যার সদস্য 1-2 নয়, এনআইএ মনে করছে 20 জন তাদের সদস্য ছিল। 20 জন। এই নেটওয়ার্কের 4 জন সদস্য সরাসরি হামলার পরিকল্পনা এবং তাকে বাস্তব রূপ দিতে সাহায্য করে, এটাও এনআইএ রিপোর্ট বলছে। 5 নম্বর কি, জঙ্গিরা পেহেলগামের পাশাপাশি আরও কয়েকটি জায়গায় রেকি চালিয়েছিল, অর্থাৎ পেহেলগাম এবং সঙ্গে আরও কয়েকটি জায়গায় রেকি চালিয়েছিল। 6 নম্বর কি, জঙ্গিদের লক্ষ্য ছিল আরও 3টি পর্যটক ডেস্টিনেশন, অর্থাৎ ট্যুরিস্ট ডেস্টিনেশন, আরও 3টি। জঙ্গিদের টার্গেট কাশ্মীরের গুলমার্গ, পেহেলগাম সহ আরও কয়েকটি জায়গা ছিল, এটাও পরিষ্কার হচ্ছে, এনআইএ রিপোর্টে আসছে সামনে। আরেকটা তথ্য যেটা মানে হাড়হিম করে দেওয়ার মতো, 22 তারিখের আগে 15 তারিখ থেকে যারা যাচ্ছেন পেহেলগামে, তখনও কিন্তু 7 দিন আগে, এনআইএ রিপোর্ট বলছে 7 দিন আগে থেকে আততায়ীরা ঘটনাস্থলে ঘাঁটি গেড়েছিল, 7 দিন আগে থেকে। 9 নম্বর কি পয়েন্ট, যোগাযোগের জন্য চীনা আল্ট্রা ভার্সন অ্যাপ তৈরি করেছিল জঙ্গিরা, যাতে সেনাবাহিনীর যে ফ্রিকোয়েন্সি দেখবার যে যন্ত্র, তাতে কিন্তু তাদের এই তথ্য ধরা পড়েনি যে তাদের মুভমেন্ট সেটা ক্যাপচার করা যায়নি। জঙ্গিরা এখনো পেহেলগামের জঙ্গলে লুকিয়ে আছে বলছে তদন্তকারী সংস্থা। এই 10টা আপডেট এখনো পর্যন্ত এনআইএর তরফ থেকে এসছে। এই 10টা আপডেটকে যদি আমি খুব ভালোভাবে দেখি, তাহলে আমি দেখতে পাবো এখানে রন্ধ্রে রন্ধ্রে ইন্টেলিজেন্স ফেলিওরের ব্যাপার আছে। কারণ 7 দিন ধরে তারা এসে ঘাঁটি গেড়ে বসেছিল, দীর্ঘ রাস্তা তারা হেঁটে এসেছিল। এখানে রন্ধ্রে রন্ধ্রে এদের ট্র্যাক করা হচ্ছে যেভাবে, তাতে এটাও পরিষ্কার হচ্ছে যে শুধুমাত্র 4 জন বা 6 জন জঙ্গির পক্ষে এই পুরো কর্মকাণ্ড, এই পুরো ভয়াবহ হত্যালীলা ঘটানো সম্ভব ছিল না। এর সঙ্গে ওভারগ্রাউন্ড ওয়ার্কার, OGW, এদের ভূমিকা বিরাটভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাশ্মীরের একটা অংশের মানুষ, তারা কারা আমরা পরিষ্কার করে বলতে পারছি না,
তারা ওখানকার দোকানদার হতে পারেন, তারা স্থানীয় মানুষ হতে পারেন, তারা টাট্টু চালক হতে পারেন, যে কেউ, তারা ইনভলভ ছিল। কারণ এই অস্ত্র দেওয়ার বিষয়টা এখানে আসছে। এবার আপনাদের মনে থাকবে, দেখুন সবগুলোকে আমাদের কানেক্ট অ্যান্ড রিকানেক্ট করতে হবে। এই রিকানেক্ট করতে গিয়ে আমরা একতা বলে একজন উত্তরপ্রদেশের এক ভদ্রমহিলা, তার একটা বক্তব্য কয়েকদিন আগে আমরা পেয়েছিলাম, সেটা আমি একবার চালাবো এখন টিভি স্ক্রিনে। চালালেই বুঝতে পারবেন যে ওনার সঙ্গে 20 তারিখ, ঘটনা ঘটলো 22-20 তারিখ কি হয়েছিল। আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় একেবারে ছড়িয়ে পড়েছে, এটা ভাইরাল একটা ভিডিও। কিন্তু আরেকবার আপনাদেরকে শোনাই, শুধুমাত্র রিকানেক্ট করবার জন্য যে উনি যেটা বলছিলেন ঠিক বলছিলেন। দেখুন। बोले बाकी के लोग हिंदू हैं कि आप मुस्लिम हैं, किस धर्म से हो, ऐसे नहीं बोला था, किस धर्म से हो ये बोला था। तो मैंने बोला हम लोग जो है हिंदू हैं, मेरे साथ वाले सारे लोग मुस्लिम हैं। तो बोले अच्छा ठीक है ना। मैंने बोला अपना कांटेक्ट नंबर दीजिए। तो बोले हमारे पास कांटेक्ट नंबर नहीं है, फोन नहीं है, तो ये छोटा सा फोन है, ये काम नहीं करता है, आवाज नहीं आता है। फिर वो बोले कि आप कुरान क्यों नहीं पढ़ी हो, मैं कुरान का टीचर रहा हूँ और मेरे को कुरान मुंह जबान याद है, आपको कुरान सीखनी चाहिए और पढ़नी चाहिए। तो हम लोगों को वहाँ पे डाउट हुआ उन पे कि ये लोग गलत हैं और हमारे साथ कुछ गलत करना चाह रहे हैं। तो हम लोग वहाँ पे गए नहीं थे, वहां से उतर गए थे आधे रास्ते से। फोन से वो कुछ बात कर रहे थे कि ब्रेक फेल नहीं हो पाया है, प्लान बी, प्लान ए सक्सेस नहीं, प्लान बी। तो प्लान बी पे फिर मैं उनको ऐसे करके देखी, तो मेरे से ऐसे करके ऐसे साइड से जाके फिर बोलते हैं 35 बंदूकें भेज दिया हूँ मैं, और एक लड़का गया है घाटी, घाटी कोई जगह ले रहे थे, घाटी में रखा है। यहाँ पे कोई भी सर सिक्योरिटी नहीं थी, अगर सिक्योरिटी होती तो हमारे साथ ये न तो बदसलूकी होती, मेरे यहाँ पे थप्पड़ मारा गया था, मेरे भाइयों की कॉलर पकड़ के खींचा गया था, ये सब कुछ नहीं होता हमारे साथ में। এবার দেখুন, এই একটা ছবি দেখাই, এই ছবিটা স্ক্রিনে দেখাই, যে ছবিটাও বহুবার মানুষ দেখেছেন। এই দেখুন, এ হচ্ছে ঘোড়ার সঙ্গে সঙ্গে যাচ্ছিল, এই যে লোকটাকে যাকে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার সঙ্গে যাচ্ছিল, এবং এই সমস্ত প্রশ্নগুলো করছিল বলে এই যে একতা বলছেন তার বক্তব্যে পরিষ্কার। অর্থাৎ আমরা এটাই বলতে চাইছি এই ছবিগুলো দেখানোর মধ্যে দিয়ে, বক্তব্য শোনানোর মধ্যে দিয়ে, যে এখানকার ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স এবং জঙ্গিরা সেদিনই বাইরে থেকে আসলো এবং অ্যাটাক করে চলে গেল, ঘটনাটা তা নয়। এনআইএ তদন্তের রিপোর্টের সঙ্গে ফ্যাক্টস অ্যান্ড ফ্যাকচুয়ালস রিয়েলিটিতে যা হয়েছিল, কারণ এই ছবিটা যে তোলা হয়েছে মোবাইলে, এটা 20 তারিখের ছবি, অর্থাৎ ঘটনার ঠিক 48 ঘন্টা আগের ছবি, একদিন আগের ছবি। 20 তারিখ, মাঝখানে 21-22 তারিখে ঘটনা ঘটেছে। আজকে আমি সর্বভারতীয় মিডিয়াতে আমি দেখছিলাম 21 তারিখে এক যুবক, সে গেছিল ওই বৈশারণ ঘাটিতে, এবং সেখানে সে যখন ম্যাগি এবং কফি খাচ্ছিল, তাকে কিছু লোক এরকম জিজ্ঞেস করে, আপকে কাশ্মীরি হ্যায়, আপকা ঘর কা হ্যায়, আপ কাহা রহতে হো, হিন্দু হো কি মুসলিম হো, এসব জিজ্ঞেস করেছিল আমরা পাচ্ছি। অর্থাৎ একাধিক মানুষের একই বক্তব্য প্রমাণ করছে যে এই জঙ্গিদের এক্সিস্টেন্সই অনেক সময় ধরে কাশ্মীরে ছিল। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আজও মানুষ কি নিরাপত্তা ব্যবস্থার উপর ভরসা করতে পারবে? এই যে দিনের পর দিন তারা কাশ্মীরে থাকলো, রেকি করলো, ট্র্যাক করলো, ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা কাজ করলো। আরেকটি বক্তব্য আমি আজকে শোনানোর পর আমি গেস্টদের সঙ্গে পরিচয় করতে আলোচনা আসবো। কারণ ভারতবর্ষ যেটা করছে, সরকার যেটা করছে, সেনাবাহিনী যেটা করছে, খুল্লা ছুট দেওয়া হয়েছে, সব কিছু ঠিক, আমি সেগুলো দেখাবো যে সরকার কী কী স্টেপ নিয়েছে। পাশাপাশি এই প্রশ্নগুলো আজও 9 দিন পেরিয়ে যাওয়ার পর আমরা ভুলতে পারছি না, এই প্রশ্নগুলো বারবার মনে যাচ্ছে। দেখুন। फिर जब निकल रहे थे हम और हमारी दीदी थोड़ी सी पीछे हो गए थे, तो 4-5 आदमी हम लोगों को घेर लेके बोल रहे हैं कि वो बैशरन में ही जहाँ पे फूड स्टॉल लगा हुआ था, एंट्रेंस से लेके बाएं तरफ जहाँ पे फूड स्टॉल लगा हुआ था, वहाँ से आया और बोले कि आप लोग कहाँ जा रहे हो दीदी, कहाँ जा रहे हो? फिर हम बोले कि हम लोग नीचे जा रहे हैं। तो बोले अभी मत जाओ, अभी तो बहुत कुछ देखना बाकी है, इधर घूमो उधर घूमो और देखो। ओके तो बैठ जाइए, चाय बना देते हैं, चाय पी लीजिए, मैगी बना देते हैं, मैगी खा लीजिए। फिर हम लोगों ने थोड़ा सा बोला कि नहीं हम लोगों को नहीं चाहिए, जाने दीजिए। तो वो लोग ना जाने नहीं दे रहे थे, रास्ता ऑक्युपाई कर रहे थे। একজনের থেকে নয়, এরকম ইনপুট আমি 6 জনের থেকে পেয়েছি। 6 জনের আমি দেখাচ্ছি না, কারণ সবাই গেস্টরা আলোচনা করবেন, কথা বলবেন। 6 জনই একই কথা বলছেন যে তাদের কোনো না কোনোভাবে ওপরে থাকতে ইনসিস্ট করছে। আমি বলছি না যে তার মধ্যে ট্রাক্টর চালকেরা দোষী হতে পারে,
আমার বাড়িতে কেউ আসলে আমি ভালো জিনিসটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার ওপরের ঘরটা যদি ভালো হয়, নিচের ঘরে যদি গেস্ট আসে আমি বলবো আসুন একটু উপরের ঘরটাও দেখে আসি। কিন্তু এর পেছনে সন্দেহ দানা বাঁধছে যে তাহলে কি বেশি পরিমাণ পর্যটককে রাখবার চেষ্টা করছিল কেউ কেউ সেখানে। আসুন আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আমি এক এক করে যাব। ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সেনাকর্তা, অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। তাপসদা, স্বাগত আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক আমাদের সঙ্গে রয়েছেন। আজকে রয়েছেন স্টুডিওতে মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র, জাতীয় কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথম তাপসদাকে দিয়ে শুরু করব। তাপসদা, এই ধরনের ইঙ্গিত কি প্রমাণ করে? এই যে থাকতে বলা বা এই যে 7 দিন ধরে সেখানে জঙ্গিরা ছিল বা তারা বিভিন্ন জায়গা চুজ করছিল, কোথায় সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস কম, কোথায় বেশি, কোথায় অ্যাক্টিভ, কোথায় প্রোঅ্যাক্টিভ, কোথায় একদমই অ্যাক্টিভ নয়, এইগুলো কি তার প্রমাণ? দেখুন, এই ধরনের অ্যাট্যাক যখন হয় বা যারা অ্যাট্যাক করে, এক্ষেত্রে জঙ্গিরা, তারা 4 জন বা 5 জন তো সীমানার ওপার থেকে এসেছে, মানে পিওকে থেকে তারা ক্রস করে ভারতবর্ষে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কি দরকার? তাদের দরকার যেটা আপনারা বলছেন ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স বা সিম্প্যাথাইজার। তাদের এক্স্যাক্টলি জানা থাকে যে এলওসি ক্রস করার পরে তারা কোথায় যাবে, কোন বাড়িতে যাবে, কে তাদের শেল্টার দেবে, কে তাদের সিম্প্যাথাইজার, এবং সেখানে তারা 1 দিন 2 দিন 3 দিন লুকিয়ে থাকবে। এবং এই লুকিয়ে থাকার সঙ্গে সঙ্গে যদি 4 জন 4 জায়গা থেকে, এরা তো একসঙ্গে এক জায়গা দিয়ে ক্রস করেনি, কেউ আজকে রাত্রে ক্রস করেছে, কেউ গতকাল রাত্রে ক্রস করেছে, কেউ বা আগামীকাল ক্রস করবে, কিন্তু তারা স্পেসিফিক্যালি জানে যে ক্রস করে তারা কোথায় যাবে, কোন জায়গা দিয়ে ক্রস করবে এবং তারা কোথায় যাবে। তাদের কোনো সিম্প্যাথাইজারের বাড়িতে গিয়ে তারা ওঠে এবং সেইখানে তারপরে তারা ওখানে এই যে 4 জনের বাড়িতে গিয়ে উঠলো, তাদের মধ্যে যোগাযোগটা আবার এস্টাবলিশ করা হয়। এই যোগাযোগ এস্টাবলিশ হওয়ার পরে তারা একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করে যে আমরা কোন কোন পসিবল জায়গায় অ্যাট্যাকগুলো করতে পারি। যখন হয়ে যায় তখন খতিয়ে দেখা হয়, যেমন ধরুন পেহেলগাঁও, তাহলে পেহেলগামের আশেপাশে আমার সিম্প্যাথাইজার কারা আছে বা আমার ওভারগ্রাউন্ড গ্রুপ কোথায় কোথায় আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, এবং তাদের সবাইকে জানানো হয় না, এটা নিড টু নো বেসিসে জানানো হয়। তাদের স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় যে এই ধরনের একটা ঘটনা বা হতে পারে বা হতে চলেছে, তোমরা কি করবে। তখনই তাদের এই যে ঘোড়াওয়ালা 2 দিন আগে ইনফরমেশন চাইছিল, তাদের স্পেসিফিক্যালি বলা ছিল তোমরা ইনফরমেশন গ্যাদার করো যে কতজন এখানে আসছে, কোথা থেকে আসছে, তাদের মানে তাদের ধর্ম কী। এবং আপনারই দেখতে পাবেন যে এই যে ইনফরমেশনগুলো আবার এই যে 4 জন অরিজিনাল জঙ্গি, তাদের আবার ফিডব্যাক দেওয়া হয় যে এই সিচুয়েশন তৈরি হয়েছে। এবং এর মধ্যে শুধু ঘোড়াওয়ালা আছে তাই নয়, এখানে লোকাল দোকান, এই যে টি স্টল হতে পারে বা কফি শপ হতে পারে, ম্যাগির দোকান হতে পারে, এদের সবাইকে কেউ এদের আগে যেটা বলেছি, যেটা কেউ এরা সিম্প্যাথাইজার, কেউ এরা ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, বা কাউকে ইনফ্লুয়েন্স করা হয়। ইনফ্লুয়েন্স দুভাবে করা হয়, এক হচ্ছে টাকা দিয়ে, আর এক হচ্ছে ভয় দেখিয়ে। হয় তাদের জোর করে ভয় দেখিয়ে ইনফ্লুয়েন্স করা হয়, কিংবা তাদের টাকা দিয়ে ইনফ্লুয়েন্স করা হয় যে তোমরা আমাদের সঙ্গে কাজ করবে, তোমরা যদি আমাদের সঙ্গে কাজ না করো তোমাদের ক্ষতি হবে, তোমাদের মেরে ফেলবো। এই করে এই যেখানে এই রকম একটা টার্গেট নয়, এরা একটা টার্গেট বাছে, 2টো টার্গেট বাছে, 3টে টার্গেট বাছে, প্ল্যান ABC। প্রথম প্ল্যানটা যদি ফেল করে তাহলে কে আসবে, কে কী করবে, প্রথম দিন যদি ডিটেক্ট হয়ে যায় বা কেউ যদি তাদের হরকত দেখে কেউ যদি বুঝতে পারে, লোকাল পুলিশ যদি বুঝতে পারে, সবটাই কি তাপসদা এগুলো কি ম্যানুয়ালি করা হয় নাকি ওভার ফোন অ্যাক্টিভিটিস হয়? যদি ওভার ফোন অ্যাক্টিভিটিস হয় তাহলে সেক্ষেত্রে ট্র্যাকিং সিস্টেম কি কোনোভাবে কাজ করে নাকি করে না? এটা তো মানে 7 দিন ধরে যদি এত কাজকর্ম করলো তারা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে একটা এত বড় ঘটনা ঘটাতে গেলে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যে নেটওয়ার্ক তৈরি করা, সেটা আরও আমি ধরে নিচ্ছি আরও 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আগে থেকে করেছিল। কারণ আমাদের কাছে এটাও তথ্য রয়েছে 24শে অক্টোবর 2024 এই সেনাবাহিনীর কনভয় হামলার পর এই জঙ্গিরা নাকি প্ল্যান পরিবর্তন করে
তার মানে সেটা তো আজ থেকে 6 মাস আগের কথা, সেনাবাহিনীর কনভয় হামলার ঘটনা। তারপরে এরা প্ল্যান পরিবর্তন করে এবং এখানে হামলার পরিকল্পনা পরবর্তীকালে তারা ফাইনাল করে। এক্স্যাক্টলি, এই যে একটু আগে আপনি বললেন যে এরা একটা চীনা অ্যাপ ব্যবহার করেছিল, এবং যে চীনা অ্যাপটা আমাদের যে ট্র্যাকিং সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের মধ্যে হয়তো ধরা পড়েনি। দ্বিতীয়ত এরা অনেক সময় পুস্তু ভাষায় কথা বলে, সেই ভাষায়, যার জন্যে সেনাবাহিনীর মধ্যে কাশ্মীরে যারা পোস্টেড হয় তাদের অনেককে পুস্তু শেখানো হয় যাতে এই ধরনের কনভারসেশনগুলোকে তারা বুঝতে পারে। এছাড়া অনেক সময় কি হয়, কেরিয়ার সিস্টেমে ইনফরমেশন দেওয়া নেওয়া হয়। ইনফরমেশন দেওয়া নেওয়াটা সবটাই যে টেলিফোনে হলো বা মোবাইল ফোনে হলো সেই রিস্ক ওরাও নেয় না। অনেক সময় দেখা যায় যে লোকে হয়তো কোনো কি বলবো বর্ডারের কোনো গ্রাম থেকে বা বর্ডার এরিয়ার কোনো গ্রাম থেকে 300 কিলোমিটার দূরে গেছে, খবর নিয়ে এবং খবর দিয়ে আবার ফিরে চলে এসেছে। সুতরাং শুধু টেলিফোন বা মোবাইল ফোনের ওপর এরা ডিপেন্ড করে থাকে না। এদের এই এক হচ্ছে যে অ্যাপগুলো আমরা ট্র্যাক করতে পারি না সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারে। এদের এমন ভাষায় কথা বলে, পুস্তু ভাষায় কথা বলবে, বা এদের কিছু কোডেড ল্যাঙ্গুয়েজ থাকতেও পারে, যে কোডেড ল্যাঙ্গুয়েজে এরা কথা বলবে সেখানে হ্যাঁ না এই জবাবটা দিয়ে অনেক সময় ছোট ছোট কনভারসেশন হয়। মানে নতুন যে অ্যাপে সেটা কোড ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হতো, আপনি যেটা বলছেন একদম তাপসবাবু আমি বুঝতে পেরেছি। কিন্তু এখানে রন্ধ্রে রন্ধ্রে আমার মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গায় ট্র্যাকিং এর অভাব থাকবার জন্য স্পেসিফিক্যালি জঙ্গিদের চেনা সম্ভব হয় না। আমি একবারও বলছি না যে সেনা মুক্ত ছিল, এটাও আমরা আজকে পরিষ্কার হচ্ছে যে প্রায় 40 মিনিট এক্সিস্টেন্সই ছিল বৈশরণ উপত্যকায়, বৈশরণ ভ্যালিতে এই জঙ্গিদের। কারণ দেখুন অন্য জায়গায় কি হয়, জঙ্গিরা ঢুকলো, একসঙ্গে প্রচুর পরিমাণে ব্রাস্ট ফায়ার করলো, তারা সেখান থেকে বেরিয়ে গেল। এই ক্ষেত্রে সেটা হয়নি, ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হয়েছে ধর্ম, তাকে কলমা পড়তে বলা হয়েছে। ইটস টাইম টেকিং ফ্যাক্টর, অনেকক্ষণ সময় লেগেছে। কোনো জায়গায় হিন্দু মুসলিম গ্রুপকে আলাদা করবার কথাও শোনা যাচ্ছে, যে কারা মুসলিম তোমরা আলাদা হও, কারা হিন্দু তোমরা আলাদা হও। সেগুলো মানুষ হয়েছেন, তার অপেক্ষা করেছে। এই ভয়ের পরিবেশে আলাদা হওয়ার প্রক্রিয়াটা চট করে হয়ে গেছে তা নয়। সবাই আলাদা হতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু সেক্ষেত্রেও অনেকটা সময়, অর্থাৎ প্রায় এই যে 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় একটা ছোট জায়গার মধ্যে, আমি বারবার করে রিপিট করছি এটা, যে কাশ্মীরের মতো হাইলি সেন্সিটিভ জোনে থাকা এবং নিশ্চিন্তে সেখান থেকে বেরিয়ে যাওয়া, মানে এক কথায় এই জঙ্গি আক্রমণ এতাবৎকালের ইতিহাসে অভাবনীয় ঘটনা। দেবাশিস, এমন একটা মুহূর্তে আমরা এই আলোচনা করছি, এই আলোচনাটা কিন্তু খুব সেন্সিটিভ, খুব স্বাভাবিক অর্থে, এবং গত 9 দিন ধরে তুমি যে প্রসঙ্গটি তুললে, আজকে আমরা আলোচনার যে পটভূমিটা, এবং সেই পটভূমিতে দাঁড়িয়ে কিন্তু একটা রিয়েলাইজেশন আমাদের করতেই হবে, কোথাও একটা সফট পেডলিং অফ লাইজ হচ্ছে, অর্থাৎ একটা মিথ্যা এবং সেটাকে সফট পেডলিং করা হচ্ছে, এবং একটা ন্যারেশন তৈরি করছি। সেই ন্যারেশনগুলো আমি তোমাকে প্রথমে বলিনি যে আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো তুমি তুললে, প্রতিটা কোয়েশ্চেনের ভ্যালিডিটি কাকে অঙ্গুলি নিক্ষেপ করছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ভ্যালিড। এখানে একটা নিরাপত্তাহীনতার জায়গা ছিল, এখানে ইন্টেলিজেন্স ফেলিওরের একটা জায়গা ছিল, এবং এখানে কতগুলো স্তরের ইন্টেলিজেন্স ফেলিওর সেটাকেও বুঝে নিতে হবে। তাপসবাবু যেটা বললেন অবশ্যই তার ইন্টারপ্রিটেশন অফ মিলিটারি আইডিয়া, এবং সেটা ঘটেছে কি ঘটে, কিভাবে ঘটে, কিন্তু আমরা যে আইডিয়াটা বা আমরা যে ধারণাটা তৈরি করতে পারি, সেখানে দেখো প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আমরা সর্বত্রভাবে সর্বদলীয়ভাবে সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের রাজনৈতিক দল এই সরকারের সাথে আছে। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা যেখানে, সেই প্রশ্নের উত্তর কিন্তু কেন্দ্রীয় সরকার, বর্তমান সরকারকে দিতে হবে, এবং সেটা দিতে হবে প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র দপ্তরকে। দেখো একটা কথা বলি, আমরা কাশ্মীরের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হলো যে কাশ্মীর একটা মোস্ট সেন্সিটিভ স্টেট ইন ইন্ডিয়া, আজ থেকে নয়, একেবারে স্বাধীনতার মুহূর্ত থেকে, এবং তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ইনসার্জেন্স ওখানে হয়েছে, ওখানে দুষ্কৃতি ক্রিয়াকলাপ থেকে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ বহু হয়েছে, কিন্তু এটি যে ঘটনাটি ঘটলো এটা কিন্তু অন্যান্য অনেক ঘটনার থেকে আলাদা। প্রথমত বুঝতে হবে এটা ঘটেছে 370 ধারা অবলুপ্তির পর। দ্বিতীয় প্রশ্ন,
এটা ঘটেছে স্টেটহুড থেকে নেমে ইউনিয়ন টেরিটরি হয়ে যাওয়ার পর। বুঝতে হবে ইউনিয়ন টেরিটরি মানে যেখানকার পুলিশ ব্যবস্থা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে লেফটেন্যান্ট গভর্নরের হাতে, যে লেফটেন্যান্ট গভর্নর পরিচালিত হবেন হোম দপ্তরে সরাসরি। তোমরা জানো আমরা ইভেন কেজরিওয়ালের লড়াইটাও দেখেছিলাম দিল্লিতে, পুলিশ ব্যবস্থাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের, এখানে একেবারে পুলিশ ব্যবস্থাটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের। সুতরাং একেবারে প্রথম থেকে তুমি দেখো, আমরা দেখি ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্স যেটা, সেটা পররাষ্ট্র দপ্তরের, খুব স্বাভাবিক। এবং এই ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্স অর্থাৎ কি ইনপিউট আছে, পাকিস্তান তো আমার পররাষ্ট্র, সেই রাষ্ট্রের থেকে বর্ডার লাইন এলওসি হয়ে আমার যে একটা ব্যাপক অংশে ইনসার্জেন্সি ইনফিলট্রেট করছে, অনুপ্রবেশ ঘটছে, তার কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে ছিল না, জানি না ল্যাপসটা কোথায়। দ্বিতীয় প্রসঙ্গে আসো, মিলিটারি অপারেশনস, খুব ভালো করে তাপসবাবুরা জানেন মিলিটারি অপারেশনসের যে ইন্টেলিজেন্স এবং ডিফেন্স ইন্টেলিজেন্স, এটা একটা বৃহত্তর ইন্টেলিজেন্স দীর্ঘদিন ধরে কাজ করছে। এটা কোনো সরকারি ব্যবস্থা নয় বা কোনো নির্দিষ্ট সরকারের জন্য নয়, এই ব্যবস্থাটি কাজ করছে। তারপর প্যারামিলিটারি ইন্টেলিজেন্স, আর তোমাকে তো বললাম স্টেট ইন্টেলিজেন্স, পুলিশ ইন্টেলিজেন্স। এই যে পুরো ব্যাপারটাকে তুমি দেখছো একদম গ্রাফিক্যালি আন্ডার দি কন্ট্রোল অফ হোম মিনিস্ট্রি। আমরা অনেক কম্পেয়ার শুনছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, হোম মিনিস্ট্রি যখন এখানে লেভেল, এবং সেখানে অমিত শাহকে দৌড়ে যেতে হয়েছে, ওখানে আমরা দেখেছি মিটিং করেছেন, আলটিমেটলি যা কিছু করেছেন পোস্ট অ্যাকশন, প্রি অ্যাকশন তো কিছু হয়নি। ইভেন ওয়াইল যখন ঘটনাটি ঘটছে তখনও আমরা কোনো ব্যবস্থা দেখতে পাইনি। একেবারে অসহায়ের মতো মানুষগুলো সেদিন একেবারে খেলার মতো জীবন দিয়ে চলে এলেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর তারপরে বিশাল বিবৃতি দেখলাম, কখনো মধুবন থেকে, কখনো ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে। আমার প্রশ্নটা অন্য জায়গাতে, আমার প্রশ্নটা আমি আবারও বলি, সর্বত্রভাবে সকলে সরকারের পাশে আছে, আগেও ছিল, এখনও আছে, কিন্তু কোথায় স্ট্র্যাটেজিক ফেলিওর সেটা বুঝবে না। ইন্টেলিজেন্স ফেলিওর, স্ট্র্যাটেজিক ফেলিওর, ইউটির ক্ষেত্রে যে বিশাল দাবি করা হয়েছিল সেটা ফেলিওর। কাশ্মীর তো কখনো ইউটি ছিল না, 370 ধারা বিলোপের পরে, ডোমিসাইল নীতি তৈরি হওয়ার পরে সেখানে ফেলিওর। এবং বুঝতে হবে যে এই ফেলিওরের প্রধান কারণটা কি। আমি এখন পরিষ্কারভাবে বলতে পারি, কাশ্মীরের ব্যাপক জনগণ কিন্তু সরকারের পাশে, ভারতের পাশে। আমরা দেখেছি বিভিন্ন সময় যেখানে ট্যুরিজম রিসার্জেন্স হচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে ট্যুরিজম, ঠিক সেই রকম একটি জায়গাতে আঘাতটা করার মানে হচ্ছে মানুষ কিন্তু সেখানে ভারত সরকারের পাশে ছিল, অন্তত এই ক্ষেত্রে। কিন্তু ফেল করলো সরকার, ফেল করলো তার ব্যবস্থা, ফেল করলো একেবারে একদম গ্রাউন্ড থেকে সরকারি ব্যবস্থা যেটা কেন্দ্রীয় স্তরে হওয়ার কথা, ফেল করলো তারা। দেখো, আমি তোমাকে পরিষ্কার কথা বলে শেষ করছি, আমি কোনো সন্দেহ করছি না সর্বত্র সরকারের পাশে আছি, কিন্তু আমরা এই প্রশ্নটা তুলি না। কেন বললাম সফট পেডলিং অফ লাইস? ওই রবীন্দ্রনাথের কথা মনে আছে, সমুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। পুলওয়ামা আমরা এখনও জানি না, প্রশ্ন তুলি না। বালাকোট আমরা এখনও জানি না, প্রশ্ন তুলি না। অসহায় মানুষগুলো কিন্তু জীবন দিয়ে চলে গেলেন আজও, যেখানে আগামী দিন হয়তো রাজনীতি হবে, প্রশ্ন তুলব না। প্রশ্ন তোলার সময় কিন্তু এখন। বেশ, এর কয়েকদিন আগে চন্দনদার উদ্দেশ্যেও জানাই যে এই যে বালাকোট নিয়ে প্রশ্ন ডেফিনেটলি আজও আছে, কিন্তু কয়েকদিন আগে পাকিস্তানের তরফে বলা হয়েছে যে ভারত যখন এর আগে পাকিস্তানের আকাশ সীমা ক্রস করেছিল, সেটা খুব সম্ভবত 26 তারিখ ছিল, এপ্রিল মাস ছিল, যখন গিয়ে জৈশ-ই মোহাম্মদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসা হয়েছিল এলওসিতে। এরপরে আমরা রিটালিয়েট করেছিলাম, পাকিস্তান বলছে, মানে পাকিস্তানের দিক থেকে। কি রিটালিয়েশন ছিল? সেই সময় F-16 তারা ভারতবর্ষের মধ্যে পাঠিয়েছিল, 10টা F-16 পাঠানো হয়েছিল, এবং সেই F-16কে কন্টেস্ট করবার জন্য ভারত MiG-23 আকাশে ওড়ায়, এবং সেই MiG-23 F-16কে ধ্বংস করে, পাকিস্তানের মাটির ভেতর তাড়া করে ঢুকে যায়। কোনো রকম এফেক্টিভ অ্যাকশন F-16 নিতে পারেনি। ভারতের মাটিতে বোম কেন, একটা চকলেট বোমের টুকরো তারা ফেলতে পারেনি, এটাও পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে অভিনন্দন বর্তমান, তাকে সে তার মানে পাকিস্তানের মাটিতে তাকে অ্যারেস্ট করা হয় তার বিমান ভেঙে যাওয়ার ফলে, এবং তার পরের ঘটনা আমরা সবাই জানি, 48 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। বিশেষ কিছু সূত্র বলছে যে সেই সময় যদি অভিনন্দন বর্তমানকে ছাড়া না হতো, এটা আবারও বলছি বিশেষ সূত্রের মধ্যে কোনো অথেন্টিসিটি নেই, আমি বর্তমান ভারত সরকারকে বিরাট বড় করে দেখাচ্ছি না, পাকিস্তানের সঙ্গে তখনই যুদ্ধ নাকি প্রায় নিশ্চিত ছিল। অ্যাটলিস্ট যুদ্ধ না হলো, অল আউট ওয়ার না হলেও মিসাইল অ্যাটাক করা ছিল, পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালানোর একটা
মানে ব্লুপ্রিন্ট তৈরি করা ছিল ভারতীয়দের তরফ, অভিনন্দনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু চন্দনদার কথা তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। পুন্নম সাউকে এখনো ছাড়েনি, ডেফিনেটলি তাই। হুগলির এই বাসিন্দা পুন্নম সাউ, তার বিএসএফ কর্মী, তার মুক্তি আমরা আশা করি। তার স্ত্রী এখন একদম মানে এতেই রয়েছেন, বর্ডারে গেছেন, তার সন্তান সহ। এখন চন্দনদা যে প্রশ্নটা তুললেন যে এই যে ইন্টেলিজেন্স ফেলিয়ারের যে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে প্রি কনসার্ন, এটা মানে যদি ইন্টেলিজেন্স ইনপুট পেতে হয়, কিন্তু পোস্ট অ্যাকশন কি হচ্ছে? পোস্ট অ্যাকশন একাধিক জায়গায় জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, একাধিক জায়গায় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে 22 তারিখের পর থেকে কি কি পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। দেখুন, 1 নম্বর আমরা দেখছি আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ দেখতে পাচ্ছি যে কূটনীতিকদের, যারা কূটনীতিক রয়েছেন তাদেরকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, 2 নম্বর পদক্ষেপ। 3 নম্বর সার্ক ভিসা অব্যাহতির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, 3 নম্বর। 4 নম্বর সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে, 5 নম্বর হাই কমিশনে কর্মী সংখ্যা হ্রাস করা হয়েছে, 5 নম্বর পদক্ষেপ। 6 নম্বর পদক্ষেপ কি নেওয়া হয়েছে? 6 নম্বর পদক্ষেপ হচ্ছে পাকিস্তানের ওপর ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে, অর্থাৎ বেশ কিছু ইউটিউব বা ইত্যাদি জাতীয় সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। 7 নম্বর সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, যে তারা তাদের মতো সিদ্ধান্ত নিতে পারবে। 8 নম্বর সেনাবাহিনীর গুলিবর্ষণের জবাব দিচ্ছে, অর্থাৎ সিজ ফায়ারকে উল্লঙ্ঘন করে দুপক্ষের মধ্যেই প্রবল গুলিগোলা একাধিক সেক্টরে চলছে গত প্রায় 9 দিন ধরে। 9 নম্বর খুব রিসেন্ট এই সিদ্ধান্ত, আকাশসীমা বন্ধের, অর্থাৎ অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। 9 দিনে 9টা সিদ্ধান্ত, একদিকে সাফল্য, অন্যদিকে প্রচুর প্রশ্ন এবং এখনো পর্যন্ত আততায়ীদেরকে গ্রেপ্তার না করতে পারার ব্যর্থতার একটা গ্লানি নিশ্চয়ই মনিদাদেরও ভুগতে হচ্ছে। কিন্তু আজকে চমকে দেওয়ার মতো তথ্য মনিদা এনআইএ দিচ্ছে যে জঙ্গিরা পাকিস্তানে পালাতে পারেনি, পেহেলগাঁওয়ের জঙ্গলে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। আজকে একজন কোর্টে মামলা করেছে যে পহেলগাঁও ইস্যুতে বিচার বিভাগীয় তদন্ত চাই। তার উত্তরে সুপ্রিম কোর্ট বলেছে এরকম, মানে খারিজ তো করেই দিয়েছে, উত্তরে বলেছে এরকম কথা বলে আর্মির মনোবল ভাঙবেন না, খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ টাইম এখন। আর এটাই কিন্তু আজকে পাকিস্তান বলেছে, আজকে না গতকাল পাকিস্তানের সচিব প্রেস কনফারেন্স করে বলেছে যে এটার বিচার বিভাগীয় তদন্ত দরকার। অর্থাৎ যেই কথাটা দিয়ে তুমি তুললে যে এখানে এখনও লুকিয়ে আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ স্থানীয় কিছু লোক তাকে সাপোর্ট করছে, এটা পরিষ্কার ওভারগ্রাউন্ড। আর আজকে পাকিস্তানের ক্ষেত্রে আর এই যে সুপ্রিম কোর্টে যে কেসটা ফাইল করতে গিয়েছিল সেটা কিন্তু একই। অর্থাৎ পাকিস্তান মানসিকতার কিছু লোক বা প্রচুর লোক আমার ভারতবর্ষে রয়েছে, এই লোক খুঁজে বের করা সেটা কিন্তু প্রথম কর্তব্য। হয়তো আগামী দিনে এরকম হবে না, আমি বলছি যে ভারতবর্ষ বা আমাদের মোদি গভর্নমেন্ট কিন্তু হঠাৎ করে সিন্ধু চুক্তি হয়নি, এক এক করে আসছি। সে একটা হিন্দি সিনেমা দেখেছিলাম যে জিজ্ঞেস করছে জনি লিভারকে, তুম কিসকে তারাপ হো, তাহলে আপকে তারাপ, আঙুল দেখিয়ে দিচ্ছে অন্যদিকে। চন্দনদাও ঠিক এরকমভাবেই কথাগুলোর উত্তর দিল, মানে কংগ্রেস এরকমভাবেই বলছে আমরা দলের পাশে আছি। তারপরে 10টা কোশ্চেন। আচ্ছা, যদি ধরে নিই পৃথিবীর শক্তিশালী দেশ আমেরিকা 9/11 এরোপ্লেনে ওই টুইন টাওয়ারে অ্যাটাক হওয়ার পর কোনো বিরোধী প্রশ্ন করেছিল যে ইনফরমেশনের গাফিলতি ছিল, ইন্টেলিজেন্সের গাফিলতি, অন্তত সেই সময়ের জন্য কেউ করেছিল? ইসরায়েল এই 2023 সেপ্টেম্বরে ইসরায়েলের যে ডিফেন্স ডোম আছে তাকে ছিন্ন ভিন্ন করে দিল, কেউ প্রশ্ন করেছিল অন্তত সেই সময়ের জন্য যে ইন্টেলিজেন্স ফেলিওর আছে? কিন্তু চন্দনদা বা কংগ্রেস ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার বলছে যে আমরা ভারত সরকারের সাথে আছি, কিন্তু প্রশ্নগুলো তৈরি করে দিচ্ছে। কিভাবে প্রশ্ন তৈরি করেছে? বালাকোট প্রসঙ্গ আসলো বলেই বলছি। বালাকোট নিয়ে অনেক প্রশ্ন করেছিল, কিন্তু আজকে প্রত্যেকটা চ্যানেল, আমি অন্তত 6-7টা ন্যাশনাল চ্যানেল দেখে আসলাম, সেখানে প্রত্যেকে অনেক কংগ্রেস প্রবক্তা বলছে যে আবার একটা বালাকোট হওয়া দরকার। তাহলে তুমি ঠিক হয় বালাকোট হয়নি, তাহলে সেই স্ট্যান্ডে ঠিক থাকো, আর বালাকোটে কোশ্চেন করছো তাহলে আবার বলছো কেন বালাকোট হওয়া দরকার? লাইনটা কোনটা?
প্রশ্নটা লড়াইটা এখানে, আমি এক এক করে উত্তর দিচ্ছি। কংগ্রেসের নেতা থেকে শুরু করে প্রচুর নেতা, দিগ্বিজয় সিং থেকে মণিশঙ্কর আয়ার, পিত্রদা বারবার দেশবিরোধী কথা বলে, এবং যখন কংগ্রেস চুপ থাকে, কিন্তু কংগ্রেস যখন পারে না তখন এরা প্রেস কনফারেন্স করে দিয়ে বলে রাহুল জি গুस्সা মে হ্যাঁ, রাহুল জি বহুত গুস্সা কিয়া একটা কে, ওইটুকুই। কিন্তু আজ পর্যন্ত যারা এই ধরনের বক্তব্য করে তাদের আজ পর্যন্ত কংগ্রেস বহিষ্কার করেনি। যারা প্রো পাকিস্তান বা যে সকল বক্তব্য রাখলে পাকিস্তান সেই সকল বক্তব্যকে নিয়ে ইউএনএ গিয়ে ডিফেন্স করে যে দেখুন কংগ্রেস বিরোধী নেতারা এই সকল কথা বলেছে, সেই আজ পর্যন্ত কোনো নেতাকে বহিষ্কার করেনি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন 26/11 আজকে তো এখানে চন্দনদারা বলছে যে এর রিটালিয়েশন দরকার, প্রতিশোধ দরকার। 26/11 সময় মনমোহন সিং গভর্নমেন্টে কেউ বলতো রিটালিয়েশন দরকার? কেউ ভাবতেই পারতো না। 26/11 ঘটনার পর 9 মাস পরে সারমাল শেখের সাথে মনমোহন সিং চুক্তি করে বালুচিস্তানকে ইনক্লুড করে সেই কথায়, সেই এগ্রিমেন্টে বালুচিস্তানকে করে, এবং বালুচিস্তানে এবং আইকে গুজরাল বালুচিস্তানে আমাদের রয়ের যত এজেন্ট ছিল তার নাম তুলে দেয় পাকিস্তানের হাতে। একদম তথ্য দিয়ে বলছি, হামিদ আনসারি আমাদের ভাইস প্রেসিডেন্ট, ইরানের হাতে আমাদের রয়ের যত যারা ছিল সব নাম তুলে দিয়েছিল, সব এক এক করে ধরে মেরেছে। আমি কোনো একটা ডকুমেন্ট ছাড়া কথা বলছি। তো সুতরাং এই পরিস্থিতিতে আমাদের লড়াই। আজকে 26/11 এখানে ডিফেন্সের একজন শিক্ষিত আছেন, ডিফেন্সের একজন আছেন। আপনারা বলুন তো যে 26/11 170 জন মারা যাওয়ার পরে, এখানে তো একটা মৃত্যুও দুঃখের, কিন্তু 170 জন, 2 জন আইএস অফিসার মারা গেছে, পুলিশ কর্মী মারা গেছিল 14 জন। তারপরেও এই যে কাশব ছাড়াও যারা এই পুরো টিমটাকে, যে কোশ্চেনটা দেবাশিস তুমি আমাকে করলে যে এখানে লুকিয়ে আছে, যারা এই 26/11 ঘটনার পিছনে এই উগ্রপন্থীদের যারা সাহায্য করলো, তো একজনকে অ্যারেস্ট করেছে, একজনকে খুঁজে বের করানোর কোনো ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট তো দূরের কথা, একজনকেও কোনো অ্যারেস্ট করার ব্যবস্থা করেনি। তো সুতরাং লড়াইটা এইখানে আমাদের, যে যারা এদেরকে সাপোর্ট করছে বা বিরোধী দল যারা এমন কথা বলছে যাতে পাকিস্তান হাতে অ্যামুনিশন পায় অন্তত ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে, সেই কথাগুলো কিন্তু বন্ধ করা উচিত। এই লড়াইটা কিন্তু আমাদের আগে লড়াই উচিত। কথা আসছে সিন্ধু নদ। আমি কেন বললাম যে কোনো ব্যবস্থা নিয়েছি কিনা, সিন্ধু নদের আপনাদের টিটি বন্ধ করে দিয়েছে, আপনারা দেখালেন। যখন জওহরলাল নেহরু, দেখুন কেমন ব্ল্যান্ডার করেছে ভারতবর্ষ, কেন পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে আপার রিভার কান্ট্রি লোয়ার রিভার কান্ট্রির সাথে চুক্তি করে, আর আপার রিভার কান্ট্রি 80% জল লোয়ার রিভার কান্ট্রিকে দিয়ে দেয়, এবং সেখানে এগ্রিমেন্ট হয়। যখন আমরা আবার পরবর্তীকালে দু দেশের কনসেন্ট ছাড়া এই এগ্রিমেন্টের কোনো পরিবর্তনই হবে না, এটা কোনো জায়গায় নেই। সেক্ষেত্রে জানুয়ারি 2023-এ ভারতবর্ষ প্রথম পাকিস্তানকে নোটিশ পাঠায় যে আমরা সিন্ধু নদ এগ্রিমেন্টে আছে, সেটা নিয়ে মডিফিকেশন চাই। কোনো অ্যান্সার আসেনি। সেপ্টেম্বর 2024 আবার সেকেন্ড নোটিশ পাঠায়, কোনো রিপ্লাই পাকিস্তানের থেকে আসেনি। জানুয়ারি 2025 বা ইন্ডিয়া কেসটা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে দেয় যে আমরা সিন্ধু নদের রেকটিফিকেশন চাই। কিন্তু পরিবর্তন কি হলো এই সিন্ধু নদের বন্ধ? আমি লাস্ট লাইন বলে শেষ করছি। সিন্ধু নদের বলে পরিবর্তনটা কি হলো, এখন পাকিস্তান চাইলেও, চুক্তি যেহেতু ভেঙে গেছে, পাকিস্তান চাইলেও এখানে যেসব ড্যাম তৈরি হচ্ছে সেই ড্যামের কোনো অবজারভেশন আসবে না। লাস্ট অ্যান্সার যে কি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন হয়েছে আমি ডেট দিয়ে বলছি, 10ই সেপ্টেম্বর 2024 এক্স হোম মিনিস্টার সুশীল কুমার সিন্ধে ওই ডাল লেকে ঘুরতে গিয়ে বলেছিল, বাবা ডাল লেক এরকম হয়ে গেছে, আমার সময় তো পিছনে ঘুরে, একটা শব্দও ব্যবহার করেছিল, আমার সময় তো পিছনে ঘুরে বেড়াতো। সুতরাং পরিবর্তন এটা হয়েছে, পরিবর্তনটা দেখুন, এগিয়ে আসুন, যাতে এমন কিছু করুন যাতে দেশের জনগণের মনোবল বাড়ে। কংগ্রেস পার্টি বিরোধিতা করতে করতে এমন জায়গায় হয়েছে ভোট বাক্সে পাবেনি, মানুষের মানসিকতার আঘাত মেরেছে, মানুষের বিশ্বাসে আঘাত করেছে, মানুষের মন থেকে সরে গেছে, তার জন্য এই রেজাল্ট হয়েছে। চলে যাব সরাসরি রাজাদার কাছে। রাজাদা, হ্যাঁ দেখুন, যেটা আলোচনা থেকে শুনলাম তাতে সরকারের যে কিছুটা ব্যর্থতা আছে এটা অনেকে যখন বলছেন, তবে এটাও বুঝতে হবে যে যখন আত্মঘাতী মানে যারা এই ধরনের লোকেরা থাকেন, নিজের আত্মঘাতী বোমাই বলুন যাই বলুন, এদের সম্বন্ধে খুব একটা ইন্টেলিজেন্স জোগাড় করা মুশকিল। আপনি জানেন না কে আত্মঘাতী বোমা উঠতে চায়, নিজেকে কে হতে পারে, আপনার নিজের পণিওয়ালা যার সঙ্গে আপনি যাচ্ছেন সে,
বা যে হোটেলে আপনি থাকছেন হোটেলের ম্যানেজার বা বয় যে কেউ হতে পারে। এই ইন্টেলিজেন্সগুলো সহজে বার করা যায় না, কেন কার মনে কিভাবে এইসব ব্যাপারগুলো লুকিয়ে আছে। এগুলো তৈরি করতে গেলে হিউম্যান ইন্টেলিজেন্স, মানুষের সঙ্গে বিরাট যোগ থাকা, সেটা খুব দরকার। আমার মনে হয় না যে সেই ধরনের যোগসূত্র রাখা গেছে। সেই ধরনের যোগসূত্র যদি রাখা যেত তাহলে কিন্তু জানা যেত তারা কিভাবে আছে, কোথায় আছে, কি করছে, কিছু খবর আসে। এমনকি যখন তারা বন্দুক নিয়ে এসে হাজির হয়েছে, ওখানে যারা লোকাল লোকরা ছিল তারা কোনো ধরনের সিগন্যাল দেয়নি ভাই তোমরা চলে যাও। রাজাদা, আমি সব মেনে নিচ্ছি। আমার একটা জায়গা আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে, বিভিন্ন বিশ্লেষণে আপনি ব্যাখ্যা করেন যে আজকে ঘটনার পরে 9 দিন হয়ে গেছে, এনআইএ এর মতো বিশ্বস্ত সংস্থা যাদেরকে আমরা বিশ্বাস করব অবশ্যই, তারা বলছে যে পেহেলগাঁও ছাড়েনি জঙ্গিরা, তাহলে তাদেরকে খুঁজে বার করা। আমি তো এটা পোস্ট অ্যাকশন অ্যাক্টিভিটিসের কথা জিজ্ঞেস করছি। এখন মোটামুটি ছবি সামনে, ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে, ঘর উড়িয়ে দেওয়া হচ্ছে যারা সন্দেহভাজন বা ভাজন জঙ্গিদের যারা সাপোর্ট করেছিলেন মোরালি, তাদের বাড়ি বা এমনি লজিস্টিক্যালি তাদের বাড়িঘর উড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলেও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তাহলে? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, যে যারা এই ধরনের কাজ করেছে এমনভাবে লুকিয়ে থাকে যে এটা অতটা সহজ কাজ নাও হতে পারে। এটা তো আর পলিটিক্যাল কাজকর্ম তারা করছে না যে আমাদের দেশে যেটা করে তারপরে তাদের ধরা যায়। এদের সে ধরনের আপনি কিন্তু বুঝতে পারবেন, সময় এটা লাগবে। 9 দিন হয়েছে, তাড়াহুড়ো করতে গেলে আমার মনে হয় হয়তো তারা অনেক কিছু তথ্য হারিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, সেখানে সিকিউরিটি দেওয়া উচিত ছিল। যখন এত মানুষ যাচ্ছেন সেখানে সিকিউরিটি কেন নেই সে প্রশ্ন, ইন্টেলিজেন্সটা আমার কাছে মনে লেগেছে একটা বড় প্রশ্ন, যে কেন সরকার সেখানে সিকিউরিটি দেয়নি। আবার সিকিউরিটি ছাড়া হোটেলওয়ালারা কি করে অ্যালাউ করলো তাদের বোর্ডারদের সেখানে যেতে? অনেক প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবেই। তবে যে ধরনের, দেখুন আমরা যখন বুঝতে পারছি যে এই আতঙ্কবাদের কাজটা সৃষ্টি করেছে পাকিস্তান, তাকে শিক্ষা না দিলে এগুলো হতেই থাকে। যে কেউ যদি বলেন যে এটা 2019-এর যে পরিবর্তন এসেছিল জম্মু কাশ্মীরে তার ফলেই মানুষের রাগ থেকে হয়েছে, কেউ যদি বলেন যে ওয়াকফ বিল নিয়ে মানুষের রাগ, তাহলে তারা ইতিহাসটাকে চর্চা হয়তো করেন। ব্যাপারটা হয়েছে এগুলো এ ধরনের অ্যাক্টিভিটিস অনেক ধ্বংসাত্মকভাবে অতীতেও হয়ে আছে। সুতরাং এটা যে পোস্ট জম্মু কাশ্মীরের যে 370 বিলোপের পরে ঘটেছে তা হয়তো নয়। এই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলার চেষ্টা করবো, যারা উস্কানি দিচ্ছে, আপনি দেখবেন বালাকোট হয়েছে, কিভাবে হয়েছে কেউ আমরা না জানলেও এইটুকুন জানি, বালাকোট হওয়ার পরে পাকিস্তানের সাহসটা দেখায়। যারা ভীরু হয়, যারা এইভাবে নিরীহ মানুষকে হত্যা করে পালিয়ে যায়, তাদেরকে যদি আপনি দাপট দেখাতে পারেন তাহলে তারা কিন্তু এক পাশের দেশের মতন ভেঙে পড়ে। পাকিস্তানের সেই ঘটনা ঘটছে, পাকিস্তানের চারিদিকে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এখন পাকিস্তান, যখন আপনি একথা বলছেন, আমি দ্রুত একটা ছবি দেখাবো যেখানে আমাদের কাছে আমাদের দেশীয় বিভিন্ন সংবাদ সূত্রে আসছে যে হাফিজ সঈদ, তার বাড়ি কিন্তু এখন একেবারে লাহোরের একটি জায়গা। আমি এই যে হাফিজ সঈদকে দেখছেন, একেবারে মাস্টার মাইন্ড টিআরএফ অর্থাৎ এই লস্করি তৈবারি সিস্টার কনসার্ন, তারাই ঘটনা ঘটিয়েছে। আমরা এখন যে ছবিতে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হাফিজ সঈদের বাড়ি বলে জানা যাচ্ছে। এমনকি সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রে আমরা এই ছবিটাও পাচ্ছি, যেখানে একটা স্যাটেলাইট ইমেজ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে এখন এই সময়। এই বাড়িতেই হাফিজ সঈদ, অর্থাৎ তিনি পাকিস্তানে রয়েছেন। এবং আরও বড় খবর, আপনারা জানেন যে এর মধ্যেই একটা খবর মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা হচ্ছে যে লরেন্স বিষ্ণুই গ্রুপ তারা নাকি বলছে যে তারা হাফিজ সঈদকে মারবে। এরপরে হাফিজ সঈদের বাড়ির সামনে একজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীকেও দেখা যায়। আমি আবারও বলছি, সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রে আমরা পাচ্ছি যে হাফিজ সঈদের নিরাপত্তা মারাত্মকভাবে বাড়ানো হয়েছে, মারাত্মকভাবে। অর্থাৎ পাকিস্তানে যেখানে রয়েছেন হাফিজ সঈদ, তার বাড়ির চারপাশে সেনা ক্যামেরা বসানো, সিসিটিভি সার্ভিলেন্স, সমস্ত রকমভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাজাদা, জাস্ট এক লাইনে শেষ করবো, সাথে একদম সময় নেই। না ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে পাকিস্তান একটা আতঙ্কের মধ্যে আছে, তাকে সেই আতঙ্কটা দেবার প্রয়োজন হয়েছে। কেননা তারা লোকালি থাকুক, কিন্তু পাকিস্তানের সাপোর্ট, মদত, অস্ত্র শস্ত্র সবই ছিল। যে ধরনের যেভাবে মেরেছে, এটা আর্মি ট্রেন ছাড়া হতে পারে। বোঝা যাচ্ছে পাকিস্তানের নানানভাবে হাত রয়েছে। এখন আমাদের কাছে প্রমাণ চাইছে। এর সলিউশনটা আমাকে রাজাদা, একদম এর সলিউশন কি হবে? পিওকে অ্যাটাক করা, পিওকেটাকে দখলে নিয়ে নেওয়া। পাকিস্তানকে পাকিস্তানকে আপনাকে ভয় দেখাতেই হবে, যার ফলে আপনি পিওকে তো রাতারাতি ঢুকে পড়ে নিতে পারবেন না। সে আপনার স্ট্র্যাটেজিক্যালি সেটা এগোতে হবে। পাকিস্তানের নানান জায়গায় বিদ্রোহ হচ্ছে, বালুচিস্তানের যে বিদ্রোহ,
আমরাও তালিবানদের সঙ্গে যোগাযোগ রাখছি, ইরানের সঙ্গে যোগাযোগ আছে। একেবারে একদম এই তালিবান ইস্যুটা একেবারে অত্যন্ত বালুচিস্তানটা গুরুত্বপূর্ণ, কিভাবে বিচ্ছেদ একদম করবো? হাতে আর একেবারে সময় নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, প্রত্যেকের কাছে আমি এই জন্য ক্ষমা চাইছি কারণ দ্বিতীয়বার সেই অর্থে আর যাওয়া গেল না, কারণ সময় সীমিত। মণিদা, চন্দনদা, আমাদের সঙ্গে উপস্থিত থাকা তাপস বন্দ্যোপাধ্যায় এবং রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তদুপরি যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের হাল্লা বল এখানেই শেষ করব। পরবর্তী খবরের জন্য নজর রাখবেন ক্যালকাটা নিউজে। নমস্কার।